আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আবারও হাজির হলাম নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি গেট ইউজ টু এর ব্যবহার। গেট ইউজ টু এই ভিডিওটি আসলে যারা অ্যাডভান্স লার্নার তাদের জন্য, কারণ যারা বেসিক লেভেলের আছেন বা কেবল শিখতেছেন বিগিনার, তাদের জন্য একটু কি কঠিন হবে। তারপরে যদি তারা দেখতে চান তারা দেখতে পারেন। তবে আমার একটা তাদের জন্য পরামর্শ যে এই ভিডিওটি দেখার আগে তারা ইউজ টু নিয়ে আগে ভিডিওটি দেখে আসবেন। ইউজ টু নিয়ে অলরেডি আমার একটা ভিডিও মেক করা আছে, আপনারা চাইলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারেন। কারণ ওই ভিডিওটি দেখলে আপনারা এটা সহজে বুঝতে পারবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না যে গেট ইউজ টু এর ব্যবহার, কারণ এটা কিন্তু অ্যাডভান্স লার্নারদের জন্য। তো এখন আমরা দেখব যে গেট ইউজ টু এর ব্যবহার তাহলে কখন এবং কিভাবে হয়। এর আগে একটু বলি, গেট ইউজ টু এর ব্যবহার জানার আগে আমরা একটু ইউজ টু এর ব্যবহারটাকে একটু শুনি বা একটু দেখি। ইউজ টুটা হচ্ছে পাস্ট হ্যাবিট বা অতীতের অভ্যাস বোঝানোর জন্য কিন্তু আমরা ইউজ টু এর ব্যবহার করেছিলাম। ওকে, সেখানে ইউজ টু দিয়ে বলতাম যে আমি প্রতিদিন স্কুলে যেতাম, আমি খেতাম, আমি ঘুমাতাম। এই যে অতীতের অভ্যাস, এটা বোঝানোর জন্য কিন্তু আমরা কি করতাম, ইউজ টু ব্যবহার করতাম। আবার এরকম বলতাম যে আমি প্রতিদিন ভাত খেয়ে অভ্যস্ত, আমি এই পরিবেশে অভ্যস্ত, আমি নতুন জামা পরে অভ্যস্ত। হ্যাঁ, এই যে কথাগুলো বলতাম তখন কিন্তু আবার কী হতো, ইউজ টু এর সাথে সাহায্যকারী ভার্ব অ্যাড হতো। হ্যাঁ, এটা আমি একটু আপনাদেরকে আর কি একটু রিক্যাপ করলাম। এটা নিয়ে যদি আপনাদের কনফিউশন থাকে তো আমি অলরেডি বলছি যে আমার চ্যানেলের প্লেলিস্টে ইউজ টু এর ব্যবহার আছে, সেখানে গিয়ে দেখে নিতে পারেন। তাহলে এখন দেখেন কোশ্চিন আসবে সবার কাছে যে গেট ইউজ টু এর ব্যবহার তাহলে কি। অতীতের অভ্যাস বোঝানোর জন্য যেহেতু আমরা ইউজ টু এর ব্যবহার করছি, তাহলে গেট ইউজ টু কোথায় ব্যবহার করব? হ্যাঁ, গেট ইউজ টুটা আসলে খুব একটা চমৎকার ব্যবহার আছে। যে যখন আমরা বলি যে এই তুমি এটা করতে পারতেছো না, সমস্যা নেই, তুমি এটা অভ্যস্ত হয়ে যাওয়া, বা তুমি এই খাবারটা খেতে পারতেছো না, তুমি কি খেতে অভ্যস্ত হয়ে যাওয়া। এই যে এই কথাটা বলতেছি অভ্যস্ত হয়ে যাবা, হ্যাঁ, বা তুমি অভ্যস্ত হয়ে গেছো। তুমি তো আগে কি, তুমি তো এই ধরনের জামা বা এই ধরনের পোশাক পরতে পারতা না, তুমি দেখতেছি তো পরতে পারতেছো, তখন হয়তো বলতেছি আমি তো এটাতে পরে অভ্যস্ত হয়ে গেছি। তার মানে অতীতে যে অভ্যাসটা ছিল না সে অভ্যাসটা এখন কি হয়ে গেছে, বা হয়ে যাচ্ছে, বা হয়ে যাবে, বা হয়ে যায়। মানে যেটা আগে ছিল না যে অভ্যাসটা, কিন্তু এখন হয়ে গেছে বা হয়ে যাবে বা হয়ে যাচ্ছে বা হয়ে যায়, এই কথাগুলো বোঝাবে। সেই জায়গায় আমরা গেট ইউজ টু ব্যবহার করব। তো এই যে হয়ে যায়, হয়ে যাবে, যাচ্ছে, সব জায়গাতে তো আপনার গেট ইউজ টু ব্যবহার হবে না। গেটটা হলো চেঞ্জেবল, টেন্স অনুসারে চেঞ্জ হয়ে যাবে। ফিউচার টেন্সে হলো এর আগে উইল গেট আসবে, পাস্ট টেন্সে গট ব্যবহার হবে, বা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হলো হ্যাভ গট ইউজ হবে, কন্টিনিউয়াস টেন্সে যে গেটিং হয়ে যাবে। যেগুলো আমরা বিভিন্ন এক্সাম্পল যখন দেখাবো সেখানে কি এই গেটটা কিভাবে চেঞ্জ হয় সেটা ক্লিয়ার হয়ে যায়। এখন আমরা বিভিন্ন এক্সাম্পলের মাধ্যমে দেখব যে কিভাবে গেট ইউজ টু আমাদের দৈনন্দিন জীবনে যে কথাবার্তাগুলো বলি সেখানে ব্যবহার করি। চলুন, যদি আমি প্রথমে বলি যে বাংলাদেশের মানুষ বৃষ্টিতে কি অভ্যস্ত হয়ে যায়। মানে বাংলাদেশের মানুষ আগে বৃষ্টিতে অভ্যস্ত ছিল না, এখন অভ্যস্ত হয়ে যায়। মানে যখনই অন্য দেশ থেকে মানুষ বাংলাদেশে আসার পরে কী হয়েছে, এখানে বৃষ্টিতে অভ্যস্ত হয়ে যায়। তার মানে এটা জেনারেল ট্রুথ বোঝানোর জন্য কিন্তু আমি এই গেট ইউজ টুটা ব্যবহার করতেছি। তখন কিভাবে আমরা সেন্টেন্সগুলো মেক করব দেখেন। আমি যদি বলি বাংলাদেশের মানুষ, তাহলে পিপুল ইন বাংলাদেশ পিপুল ইন বাংলাদেশ, বাংলাদেশের মানুষ কি হয়, বৃষ্টিতে অভ্যস্ত হয়ে যায়। গেট ইউজড টু কি বৃষ্টিতে, দ্য রেইন। এখন দেখেন এই জায়গায় কিন্তু কখনোই ইউজ শুধু হবে না, সবসময় ইউজ টু হবে। ওকে, চেঞ্জ হবে কোনটা, গেটের জায়গায়। ইউজ টু কখনো চেঞ্জ হবে না, ইউজ টু একই রকম থাকবে। তাহলে বাংলাদেশের মানুষ বৃষ্টিতে অভ্যস্ত হয়ে যায়। আবার যদি বলি যে আমরা এভাবে বলি না যে আসলে প্রত্যেকটা মানুষই বা প্রত্যেকে কি অভ্যস্ত হয়ে যায়, এরকম না যে তুমি কানাডায় গেছো বা আমেরিকায় গেছো, বা আমেরিকায় গিয়ে মানুষ আসলে কিভাবে ওইখানে তাদের কালচার বা খাবার দাবার বা তার পোশাক আশাক এগুলোর সঙ্গে কিভাবে অভ্যস্ত হয়, তখন আমরা হয়তো এভাবে বলি যে আসলে কি সবাই কি অভ্যস্ত হয়ে যায়।
তো এই কথাটা যখন আমি বলবো যে সবাই অভ্যস্ত হয়ে যায়, কিভাবে বলবো? এভরিওয়ান কি হবে এখানে? গেট হবে না গেটস হবে? এভরিওয়ান কিন্তু প্রত্যেককে এক একজনকে বোঝানো হচ্ছে, তার মানে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে হবে এস। এভরিওয়ান গেটস কি ইউজ টু, কি বলবো বলেন, যেটা ইচ্ছা। এভরিওয়ান গেট ইউজ টু দিস কালচার। ওকে, অভ্যস্ত হয়ে যায়, ঠিক আছে। বা আরো যদি আমরা বলি, এই জায়গায় আমি এই জায়গাটা দেখালাম যে গেটটা কিভাবে চেঞ্জ হচ্ছে যখন এখানে কি হচ্ছে সাবজেক্টটা পিপুল ইন বাংলাদেশ। পিপুলটা কি? পিপুল কিন্তু হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, এটা কিন্তু হচ্ছে সেকেন্ড পারসন। তাহলে এর পিপুল হলো অনেকজনকে বোঝানো হয়, আর একজনকে বোঝানো হয় সেটা হলো পারসন। ওকে, পারসন। তাহলে একজন যদি বলতাম পারসন ইন বাংলাদেশ তখন হয়তো গেটস হতো, যেহেতু পিপুল বোঝাচ্ছে একের অধিক বোঝানো হচ্ছে সেই যুগে হচ্ছে গেট হয়ে গেছে। আর এখানে এভরিওয়ান হচ্ছে এক একজনকে বোঝানো হয়, একজনকে করে বোঝানো হয়, তখন হচ্ছে কি গেটস হয়ে যাচ্ছে ইউজ টু দিস কালচার। এবার আরেকটা সেন্টেন্স দেখাই, দেখেন চিরন্তন সত্য বোঝাইতে যে আমরা কি টেলিভিশন দেখতে অভ্যস্ত হয়ে যাই। we get used to watching TV. We get used to watching movie. আমরা কি হয়ে যাই? টেলিভিশন দেখতে অভ্যস্ত হয়ে যাই। এই সেন্টেন্সটা লেখার কারণ হলো একটু বোঝানোর জন্য। দেখেন কিভাবে সেন্টেন্সটা মেক হচ্ছে বা স্ট্রাকচারটা কি সেটা বোঝানোর জন্য। প্রথম সেন্টেন্সটাতে কি ছিল দেখেন, একটা প্রথমে সাবজেক্ট থাকতেছে, তাই না? সাবজেক্টের পরে গেট, তো এখান থেকে লিখি, প্রথম কি থাকছে? একটা সাবজেক্ট, সাবজেক্টের পরে গেট। এই গেটটা কি হচ্ছে? এই গেটটা কিন্তু কখনো গেটস হচ্ছে, কখনো গেট হচ্ছে। যখন সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তখন হবে গেট, আর যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছাড়া সেকেন্ড পারসন তারপর ফার্স্ট পারসন হবে তখন হবে কি গেট। এর সাথে কি হচ্ছে? গেট ইউজ টু। তারপরে দেখেন, তারপরে হচ্ছে কি ভার্বের ভিওয়ান্ন, তারপরে আসছে কি এখানে দেখেন ইউজ টু দ্য রেন, এখানে ইউজ টু দিস কালচার, মানে একটা অবজেক্ট বোঝাবে। তাহলে সেন্টেন্সটা কিভাবে হতে পারে? একটা স্ট্রাকচার, সাবজেক্ট হতে পারে, সাবজেক্টের উপর ভিত্তি করে গেটটা গেটস হবে বা গেট হবে, ইউজ টু তারপরে একটা অবজেক্ট। আবার এই একই ধরনের সেন্টেন্সটা হবে প্রথমে সাবজেক্ট, এই জায়গাতে একইভাবে গেট অথবা গেটস হবে, তারপরে কি আসতেছে? ইউজ টু আসতেছে, ইউজ টুর পরে এই জায়গায় কি হবে? একটা অবজেক্ট দেখলাম, আরেকটা জায়গায় ভার্বে ভি ফর্ম, মানে যদি ক্রিয়া বোঝায়, ইউজ টু এর পরে যদি ক্রিয়া বোঝায় তাহলে সেই ভার্বটা বা সেই ক্রিয়াটা কি কন্টিনিউয়াস বোঝাবে, ভি ফর্ম। তাহলে উই গেট ইউজ টু ওয়াচিং টিভি, আমরা টিভি দেখতে অভ্যস্ত হয়ে যাই। ক্লিয়ার? যখন ক্রিয়া বোঝাবে তখন ভার্বের কি হবে? ভি ফর্ম, মানে ভার্বের আইএনজি ফর্ম। ওয়াচ হলো দেখা, এর আইএনজি ফর্ম হলো ওয়াচিং। ওকে, তাহলে এ হলো গেট ইউজ টু এর প্রেজেন্ট বা চিরন্তন সত্য বোঝাতে যে সেন্টেন্সগুলো বলবো আমরা, নর্মাল সেন্টেন্সগুলো, সেটা এইভাবে হবে। এখন যদি আমরা বলি যে আমি অভ্যস্ত হয়ে যাচ্ছি, বা তারা অভ্যস্ত হয়ে যাচ্ছে, বা সে অভ্যস্ত হয়ে যাচ্ছে, মানে কি কন্টিনিউয়াস বোঝাচ্ছে। আগে অভ্যস্ত ছিলাম না কেন, এখন আমরা অভ্যস্ত হয়ে যাচ্ছি। এই ক্ষেত্রে আমরা কিভাবে বলবো দেখেন, এটা কি ছিল 1 নম্বর স্টেপে। 2 নম্বরে আমরা যা শিখব যে আমরা বা সে কি ইংরেজি শিখতে অভ্যস্ত হয়ে যাচ্ছে বা ইংরেজি বলতে অভ্যস্ত হয়েছে। হি ইজ গেটিং ইউজড টু
স্পিকিং ইংলিশ। কোন সাবজেক্টের নাম বোঝালে সবসময় সেই সাবজেক্ট ওয়ার্ডের প্রথম কি ওয়ার্ডটা হবে কি ক্যাপিটাল লেটার হবে। ওকে, তাহলে দেখেন হি ইজ গেটিং ইউজ টু স্পিকিং ইংলিশ, সে ইংরেজিতে কথা বলতে কিন্তু কি অভ্যস্ত হয়ে যাচ্ছে। কন্টিনিউয়াস বোঝানোর জন্য আমাদের এখানে কি দরকার হচ্ছে, হেল্পিং ভার্বের দরকার হচ্ছে, যেটা হিয়ার যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এর সাহায্যকারী ভার্বটা হলো ইজ, আর ইজ হওয়ার জন্য যেহেতু কন্টিনিউয়াস বোঝাচ্ছে এটা কি হচ্ছে, এই গেটটা কি বললাম, গেটটাই কিন্তু চেঞ্জেবল, এই গেটটা গেটিং হয়ে গেছে, কিন্তু দেখেন ইউজ টু এর কোনো পরিবর্তন হয় নাই, এটা হবেও না, সবসময় ইউজ টুই থাকবে। ওকে, আবার এই জায়গায় কিন্তু কি হচ্ছে, এখানেও ভার্বে ভি ফর ফর্ম হয়ে গেছে। কেন হয়ে গেছে, যে এখানে ক্রিয়া বোঝাচ্ছে, যে ইংরেজিতে কথা বলতে সে অভ্যস্ত হয়ে যাচ্ছে, এই জন্য কিন্তু কি স্পিকিং বোঝাচ্ছে। আর আমরা যদি খালি এটা বলতাম যে সে ইংরেজিতে অভ্যস্ত হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আমরা এই স্পিকিং এটা না ব্যবহার করে বলতে পারতাম হি ইজ গেটিং ইউজ টু ইংলিশ, সে ইংলিশে অভ্যস্ত হয়ে যাচ্ছে। যখন ক্রিয়া বোঝাবো শুধু তখনই মাত্র আমরা কি ব্যবহার করব, ভার্বের ভি ফর ফর্ম ব্যবহার করব, স্পিকিং। ওকে, এবার দেখেন যদি আরেকটা একটু বলি যে রুমা কি চিকেন খেতে অভ্যস্ত হয়ে যাচ্ছে। রুমা আগে চিকেন খেত না, তার অভ্যাস ছিল না, কিন্তু সে এখন চিকেন খেতে অভ্যস্ত হয়ে যাচ্ছে। তাহলে রুমা ইজ গেটিং, সেম একইভাবে রুমা ইজ গেটিং কি হচ্ছে, অভ্যস্ত হয়ে যাচ্ছে, ইউজ টু হ্যাভিং চিকেন। হ্যাভিংটা এখানে কি অর্থ ব্যবহার হয়েছে, হ্যাভিং আসলে ইটিং অর্থে ব্যবহার হয়েছে। আমরা জানি যে ইটিং এর জায়গায় আমরা কি বলতে পারি, হ্যাভিং বলতে পারি, টেকিং বলতে পারি। হ্যাভিংটা একটু এখন অ্যাডভান্স হিসেবে অনেক বেশি ব্যবহার হয়, এই জন্য এখানে আমি হ্যাভিং ব্যবহার করলাম। ওকে, তাহলে এইভাবে যখন কন্টিনিউয়াস বোঝাবে যে আমি এখন অভ্যস্ত হয়ে যাচ্ছি, তারা অভ্যস্ত হয়ে যাচ্ছে। আমরা যদি বলি একটু দেখি, আরেকটা দেখাই, তারা কি নতুন পরিবেশে অভ্যস্ত হয়ে যাচ্ছে, তাহলে কিভাবে বলবো, দে আর গেটিং ইউজড টু নিউ এনভায়রনমেন্ট। তারা নতুন পরিবেশে কি হচ্ছে, অভ্যস্ত হয়ে যাচ্ছে। এখানে কি বসেছে, এখানে বসেছে আর বসেছে, আরটা কি জন্য, দে যেহেতু সেকেন্ড পারসন পুরা নাম্বার, সেই জন্য এর সাথে আর বসেছে। তাহলে এইভাবে দেখেন যে কন্টিনিউয়াস বুঝালে মানে হয়ে যাচ্ছে, মানে এখনো কমপ্লিট হয়ে যায় না, কিন্তু তারা অভ্যস্ত হয়ে যাচ্ছে, তখন আমরা কি ব্যবহার করবো, এভাবে সাহায্য, গেটের আগে সাহায্য করে ভার্ব নিয়ে এসে গেটটা চেঞ্জ হয়ে গেটিং হয়ে যাবে। তাহলে দে আর গেটিং ইউজ টু নিউ এনভায়রনমেন্ট। তাহলে এর স্ট্রাকচারটা কি, এর স্ট্রাকচারটা দেখেন, প্রথমে আসছে সাবজেক্ট, তাই না, সাবজেক্টের পরে সাহায্যকারী ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, আর আসবে, হেল্পিং ভার্ব আসবে, কি আসবে, হেল্পিং ভার্ব। ওকে, হেল্পিং ভার্ব সেটা এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, তারপরে কি আসতেছে, এখানে হয়ে যাচ্ছে গেটিং, যেহেতু হেল্পিং ভার্ব এম, ইজ, আর আসবে, এটা চেঞ্জ হয়ে গেটিং হয়ে যাবে। তারপরে আসছে ইউজ টু, কি আসছে, ইউজ টু, তারপরে যে পরের যে অংশটুকু সেটা অবজেক্টও হতে পারে, অথবা কি হতে পারে, ভার্বের ক্রিয়া বোঝালে ভার্বে ভি ফর ফর্ম হতে পারে। একটাতে এখানে আমি দেখাচ্ছি, দেখেন এখানে ভার্বে ভি ফর ফর্ম হয়েছে, সেটা দেখাচ্ছি স্পিকিং। আবার দেখাচ্ছি একটাতে এটাও ভার্বে ভি ফর ফর্ম হয়েছে, পরেরটাতে দেখেন কি হচ্ছে, এটা একটা নাউন। নাউন মানেই তো কি আমরা জানি সাবজেক্ট বা অবজেক্ট। তাহলে গেট ইউজ টু যেটা চিরন্তন সত্য বা প্রেজেন্ট টেন্সে বা যেটা সবসময়, সেখানে কিভাবে ব্যবহার সেটা দেখাচ্ছি। আবার যখন আমরা অভ্যস্ত হয়ে যাচ্ছি কথা বোঝাই,
তখন কিভাবে ব্যবহার হয় সেটা আমরা দেখলাম। এখন আমরা দেখব যে আমরা কিভাবে অভ্যস্ত হয়ে গেছি, তারপর দেখব অভ্যস্ত হয়ে যাব। ওকে, এখন দেখব যে গেট ইউজ টু দিয়ে যখন বুঝাবো যে আমরা অভ্যস্ত হয়ে গেছি, কি বুঝাবো? আমরা অভ্যস্ত হয়ে গেছি, আগে অভ্যস্ত ছিলাম না কিন্তু আমরা এখন অভ্যস্ত হয়ে গেছি। তাহলে কিভাবে? দেখেন, সবচেয়ে আমরা একটা বড় জিনিস যে আমাদের দেশে যে আমাদের মা বোনরা কি স্টার জালসা দেখতে কিন্তু আগে অভ্যস্ত ছিল না। এখন যখনই তারা শুরু করে এই স্টার জালসাগুলো দেখতে, এই চ্যানেলটা, তখন তারা কি হয়ে যায়? অভ্যস্ত হয়ে যায়। তাহলে আমরা এইভাবে তো বলতে পারি যে মাই mother got used to watching Star Jalsa। দেখেন, তাহলে কি হয়েছে? আমার মা স্টার জালসা দেখতেও কি অভ্যস্ত হয়ে গেছেন। এখানে দেখেন কি হচ্ছে, ভার্বের V4 ফর্ম হয়েছে, যেহেতু দেখা বোঝানো হচ্ছে, ক্রিয়া বোঝানো হচ্ছে। আর যেহেতু এখানে অতীত টেন্স বোঝানো হয়েছে, অতীতকাল বোঝানো হয়েছে, এর জন্য কি হয়েছে? গেটের পাস্ট ফর্ম হয়েছে কি? গট। এখানে আপনি হ্যাভ গটও দিতে পারবেন যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বোঝান, মানে এটা হচ্ছে একটু বেশি আগে, একটু আগে কি হয়েছে? অভ্যস্ত হয়ে গেছেন। আর এই মত মানে ইদানিং রিসেন্টলি তিনি অভ্যস্ত হয়ে গেছেন, তাহলে এইভাবে বলতে পারবেন মাই মাদার কি হ্যাভ হবে? নো, হ্যাজ গট ইউজড টু, এগুলো যা আছে তাই হবে। ওকে, তার মানে যখন অভ্যস্ত হয়ে গেছেন বা গেছে এই কথা বলবো তখন আমরা গট ব্যবহার করতে পারবো, অথবা হ্যাভ গট বা হ্যাজ গট ব্যবহার করতে পারবো। হ্যাভ এবং হ্যাজ কখন ব্যবহার হয় সেটা আমরা অবশ্যই জানি। আর এটা নিয়েও যদি আপনাদের কনফিউশন থাকে তাহলে আমার পার্সন নিয়ে ভিডিও মেক করা আছে, চাইলে আপনারা ওখানে দেখে আসতে পারবেন, তাহলে বুঝতে পারবেন যে কখন হ্যাভ এবং কখন হ্যাজ ব্যবহার হয়, সেটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে এটা হচ্ছে যে অভ্যস্ত হয়ে গেছে। বা এটা আমরাও তো বলতে পারি যে আমরা কি মোবাইলে কি হয়ে গেছি, একটা মোবাইলের প্রতি আমাদের কি আসক্তি হয়ে গেছে না, এরকম বোঝায় না? মোবাইলে অভ্যস্ত হয়ে গেছি। তাহলে উই গট ইউজড টু অন ফোন, মানে আমরা ফোনে অভ্যস্ত হয়ে গেছি। এম আই রাইট? তাহলে এইভাবে আমরা কিন্তু গেট ইউজ টুটা ব্যবহার করতে পারবো, যেটা অভ্যস্ত হয়ে গেছে অলরেডি, সেইটা বোঝানোর ক্ষেত্রে। এখন যদি আমরা বলি যে অনেক সময় দেখা যাচ্ছে কেউ নতুন পরিবেশে আসলে, বা দেখা যাচ্ছে যে কোনো একটা ইউনিভার্সিটি বা কলেজে ভর্তি হয়েছে, এখন ভর্তি হওয়ার ফলে তাকে হয় মেসে থাকতে হবে বা তাকে হোস্টেলে থাকতে হবে, কিন্তু এর আগে দেখা যাচ্ছে সবসময় সে বাসায় থাকছে, কখনোই সে বাইরে থাকে নাই বা বাইরে থেকে সে অভ্যস্ত নয়। তখন হয়তো তার মা বাবা তাকে নিয়ে কি খুব ওরিড যে আমার ছেলে বাইরে থাকতে পারবে কিনা। তখন হয়তো কেউ বলতেছে যে না সমস্যা নাই, অনেক ছেলেই তো বাইরে থাকতেছে, তারা তো অভ্যস্ত হয়ে গেছে। এও কি হবে? অভ্যস্ত হয়ে যাবে, বাইরে থাকতে অভ্যস্ত হয়ে যাবে। তাহলে কি বলবো? হি উইল গেট ইউজড টু কি? হি উইল গেট ইউজড টু দিস সিচুয়েশন বলতে পারি, দিস এনভায়রনমেন্ট বলতে পারেন, এনভায়রনমেন্ট। এই পরিবেশে সে কি হয়ে যাবে? অভ্যস্ত হয়ে যাবে। ঠিক আছে? বা তারা কি সকালে বা তারা কি হচ্ছে ব্রেড খেতে অভ্যস্ত হয়ে যাবে, এরকম আছে না যে সে কখনোই ব্রেড খেয়ে অভ্যস্ত নয়, সে সবসময় তো রাইস খায়, সে তো কখনো ব্রেড খায় না। আমি বলতেছি না সমস্যা নাই, সে
আস্তে আস্তে কী হবে, অভ্যস্ত হয়ে যাবে। শি উইল ইউজড টু হ্যাভিং বা ইটিং বলতে পারি। শি উইল ইউজ টু হ্যাভিং, শি উইল গেট ইউজ টু হ্যাভিং ব্রেড as breakfast। সে ব্রেকফাস্ট হিসেবে ব্রেড খেতে কি হবে, অভ্যস্ত হয়ে যাবে। তারপর কি, যদি বলি যে সে ইংরেজিতে কথা বলতে অভ্যস্ত হয়ে যাবে, সমস্যা নয়, ওকে আইএলটিএস কোচিংয়ে ভর্তি করে দাও। হি উইল গেট ইউজ টু স্পিকিং ইন ইংলিশ। হি উইল গেট ইউজ টু, ইংলিশও বলতে পারেন বা স্পিকিং ইংলিশও বলতে পারেন। স্পিকিং ইংলিশ, সে ইংলিশে কথা বলতে কি অভ্যস্ত হয়ে যাবে। বা বলুন সে প্রতিদিন এক্সারসাইজ করতে অভ্যস্ত হয়ে যাবে। তো যখন তার কি হবে, সমস্যা হবে, তো সেদিন থেকে দেখবেন যে সে প্রতিদিন সকালে এক্সারসাইজ করতে অভ্যস্ত হয়ে যাবে। তো যখন আমরা বোঝাচ্ছি যে অভ্যস্ত হয়ে গেছে, তখন কি হচ্ছে, সাবজেক্টের পরে আস্তে আস্তে কি, একটু স্ট্রাকচারটা একটু রিক্যাপ করি। যখন অভ্যস্ত হয়ে গেছে তখন হবে প্রথমে সাবজেক্টের পরে কি হবে, গট, সাবজেক্টের পরে কি হচ্ছে, গট হচ্ছে, তারপর হচ্ছে ইউজ টু, এর কোনো চেঞ্জ নাই। তারপরে হয় অবজেক্ট হবে যদি অবজেক্ট বুঝান, আর যদি ক্রিয়া বুঝান তাহলে কি হবে, ভার্বের V4 ফর্ম। আরেকটা জিনিস হচ্ছে পাস্ট টেন্সে, যখন এটা পাস্ট টেন্সে বোঝাচ্ছি, পাস্ট ইনডিফিনিট টেন্সে শুধু তখন গট ব্যবহার হচ্ছে। যদি আমি এই সেন্টেন্সটা যে প্রেজেন্ট টেন্সে বোঝাই, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, তাহলে কি হবে, হ্যাভ বা হ্যাজ গট। এখন আপনাদের কনফিউশন থাকতে পারে যে কখন শুধু গট আর কখন হ্যাভ গট। প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট টেন্স নিয়ে আমার ভিডিও অলরেডি মেক করা আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এটা গেল। আরেকটা হচ্ছে যদি আমরা বলি যে সে অভ্যস্ত হয়ে যাবে, ইট ডাজন্ট ম্যাটার হি উইল বি বা হি উইল গেট ইউজ টু দিস ওয়েদার বা হি উইল গেট ইউজ টু স্পিকিং ইংলিশ, হি উইল গেট ইউজ টু কুকিং রাইস, সে ভাত রাঁধতে অভ্যস্ত হয়ে যাবে। এই কথাগুলো বলতে উই ক্যান ইউজ গেট ইউজ টু। ওকে, তো কীভাবে হয় সেটা দেখেন। প্রথমে আমরা কি বলতেছি, সাবজেক্টের পরে কি আসবে, যেহেতু আমরা ফিউচারে বলতেছি হবে, এই জন্য উইল যেহেতু বসে আছে সেহেতু কি এখানে গেটিংও হবে না, গটও হবে না, হবে কি শুধু গেটের পর কি আসবে, ইউজড টু। ওকে, তারপর কি হবে, অবজেক্ট, অথবা যেটা আমি বারবার বলতেছি ভার্বে V4 ফর্ম। অবজেক্ট কখন আসবে, যখন আমরা কোনো ক্রিয়া বোঝাবো না, যেমন এই জায়গায় হচ্ছে দিস এনভায়রনমেন্ট, এই টাইপের হলে তখন সে যে অবজেক্ট। আর যদি সেটা ক্রিয়া বোঝায়, যেমন এখানে আমি বুঝাইছি, এই ক্রিয়া বোঝাতে গেলে সেটা ভার্বের V4 ফর্ম, মানে ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম যুক্ত হবে। তাহলে এইভাবে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় চেঞ্জ করে বিভিন্নভাবে কিন্তু আমরা কি করতে পারি, ভাষায় প্র্যাকটিস করি। তো বন্ধুরা আমি একটা কথা বলি, যা আসলে ইংলিশ নট এ ইংলিশ কি হার্ড টাস্ক বা হার্ড জব। If you try it, if you practice it regularly, then you will get a better success. ওকে, যদি আপনি কি করেন, প্রতিদিন প্র্যাকটিস করেন, তাহলে দেখবেন যে আপনি ইজিলি কি করতে পারতেছেন, ইংরেজিতে স্পিকিং করতে পারতেছেন, হ্যাঁ, আপনি কমিউনিকেট করতে পারতেছেন। আর এটা এমন একটা ল্যাঙ্গুয়েজ, এটা একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এর ডিমান্ড কিন্তু কি ব্যাপক। এর জন্য আমার মনে হয় যে সবার ইংলিশ জানা দরকার। তো আপনার এই ভিডিওটা বাসায় বসে প্র্যাকটিস করবেন। আশা করি যে অতীতে যে অভ্যাসগুলো ছিল না কিন্তু এখন হয়ে যাচ্ছে বা হয়ে গেছে বা হবে, এই কথাগুলো বলতে গেট ইউজ টু নিয়ে যাদের কনফিউশন ছিল, এই ভিডিওটি দেখার পরে আর আশা করি কনফিউশন থাকবে না। তবে আপনাদেরকে অনেক প্র্যাকটিস করতে হবে।
এই ভিডিওটি দেখার পরে আপনার নিজে থেকে বিভিন্ন ধরনের কি সেন্টেন্স মেক করেন, ট্রাই করেন। তারপরে যদি আপনাদের বুঝতে সমস্যা হয়, না বুঝেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে গিয়ে কমেন্টস করে জানাবেন। আমি আপনাদেরকে সেই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। যদি ভিডিওটি সত্যি আপনাদের জন্য হেল্পফুল হয় তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই কমেন্টস করে লাইক করে আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।